বলবো যে দাদা, ভারতীয় হতে গেলে যেটা প্রমাণপত্র লাগতো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যাদের রয়েছে তাদেরও তো কার্যত বাতিল করে দেওয়া হচ্ছে এবারের ভোট থেকে। এই যে চক্রান্ত, প্রত্যেকবারই ভোটের আগে নিত্য নতুন চক্রান্ত হয়, আর এবারে এই চক্রান্ত, কি বলবে এটাকে? না, চক্রান্ত তো আমরা প্রথম থেকে চিৎকার করছি, প্রথম থেকে আন্দোলন করছি, প্রথম থেকে বলছি, অনেকেই সেটা গুরুত্ব দেয়নি, যেটা বললাম আমি। যেটা আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে, যে একটা হিউজ পরিমাণ মানুষ আজকে তাদেরকে ভোটার অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না এটা কতদূর সংবিধান প্রদত্ত, কারণ আমি সংবিধানটা তো পড়িনি। আর দেখুন, কোনো মানুষই সারা ভারতবর্ষের সাধারণ মানুষ বগলে করে সংবিধান নিয়ে জন্মায় না বা সংবিধান পড়ে বড় হয় না। আমরা এতদিন অবধি হঠাৎ করে এই সরকার আসার পরে দেখলাম সমস্ত কার্ড বাদ হয়ে গেল, শুধু একটাই পরিচিতি কার্ড হবে, সেটা হচ্ছে আধার কার্ড। এখন হঠাৎ করে এই এসআইআরটা না হলে জানতেই পারতাম না যে আধার কার্ডটা শুধুমাত্র কোনো ওই সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এটা আদৌ আমি যে ভারতীয় নাগরিক তার হিসেবে এটা কোনো প্রমাণপত্রই নয়, প্যান কার্ডটাও নয়। অথচ এই প্যান কার্ড ছাড়া আমার অ্যাকাউন্ট খুলবে না, আমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হবে না, আমার ইনকাম ট্যাক্সের ফাইল হবে না। সমস্ত কিছুর মধ্যে এই ডকুমেন্টসগুলো লাগবে, অথচ যখন আমি ভারতবর্ষের নাগরিক কিনা তখন যেটা বলতে যাব, তখন আমার এই কার্ডগুলোর কোনো ভ্যালু নেই। এটা একটা অদ্ভুত জিনিস ভারতবর্ষে। এর সঙ্গে যদি যোগ করি, ভোটার কার্ডটাও তো সবার কাছে ভ্যালিড নয়, কারণ যাদের ভোটার কার্ড আছে, যারা এতদিন ভোট দিয়েছে, তাদেরও কার্যত অনেক মানুষকে তার মধ্যে থেকে ভোটের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে। তার মানে কি কোনো জায়গা থেকে এই সরকারের সঙ্গে মোহাম্মদ বিন্দুগুলোকে তুলনা পাচ্ছ, যে একটা করে আইন নিয়ে আসছে, আবার সেই আইনটাকেই পরবর্তীকালে বলছে না এটা হবে না, অন্যরকম হবে? দেখুন, আপনার একটা মানুষের উদ্দেশ্য যদি সৎ হয়, তাহলে সে যে পথে অবলম্বন করুক সেটা অনেক কষ্টসিষ্ট হলেও সেটা ফ্রুটফুল হয়। কিন্তু যার উদ্দেশ্যটাই সৎ নয়, ভারতীয় জনতা পার্টি, যার ব্যাকবোন আরএসএস, এদের মূল লক্ষ্যটাই হচ্ছে ভারতবর্ষকে সেই মধ্যযুগীয় ব্যবস্থায়, শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়া। যে ইরান আফগানিস্তানে তালিবানি শাসন দেখি, সেরকম মনুসংহিতার মাধ্যমে সেই মধ্যপ্রাচ্যের সেই ভয়ঙ্কর অবস্থাগুলো আবার ভারতবর্ষে এরা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা প্রতিনিয়ত হয়তো ভাবছে কি করে এই ভারতবর্ষটাকে নিজেদের কবজায় করবো, আর সেই যে আমাদের যে হিডেন এজেন্ডা যেটাকে আমরা বলি, সেটাকে ফুলফিল করব। তার জন্য যতবার তারা এক একটা নতুন করে আনছে, কোনোটাতেই হয়তো ফ্রুটফুল হচ্ছে না, আবার সেটাকে ব্যাক করতে হচ্ছে। সেটা ওই কালো টাকা ফিরিয়ে আনা থেকে শুরু হতে পারে, ডিমনিটাইজেশন হতে পারে, বা আজকে কৃষি বিল হতে পারে, সমস্ত কিছু আজকে তাই হচ্ছে। দাদা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একটা বৈধ ভোটারও বাদ যাবে না, এবং তার জন্য কার্যত উনি আজ থেকে ধর্নায় বসছেন। আর দেখা যাচ্ছে যে এই যে এসআইআর এর লিস্ট বেরিয়েছে, অনেক বৈধ ভোটারকে ইচ্ছা করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো বলবো, যারা বাদ চলে গেছে তারা তো এখনের মানে টাইম অনুযায়ী অসহায়, কারণ তারা বুঝতে পারছে না যে তাদের আদেও ভারতে রাখা হবে, তারা আদেও ভোটার অধিকার পাবে না অন্য কোথাও যাবে। তো তাদের জন্য কি ব্যবস্থা করবে এই তৃণমূল সরকার? দেখুন, প্রত্যেকটা নাগরিকের, ভারতবর্ষে যখন এসআইআর বাংলায় শুরু হলো, সেদিন 7,66,00,000 সামথিং ভোটার। নিশ্চিতভাবে দেখুন, আপনারাও বোঝেন যে এটা সবাই যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তা নয়। বিজেপির ভোটার আছে, সিপিএম এর আছে, কংগ্রেসের আছে, আইএসএফ আদার্সদের আছে। কিন্তু দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের স্ট্যান্ড ছিল যে একটা বৈধ ভোটারের নামও যেন বাদ দেয়, সে তৃণমূলের ভোটার হোক বা নাই হোক। এই যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা আমরা প্রথম দিন থেকে নিয়েছিলাম। আজকে অনেকে বুঝতে পেরেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় নেমেছে, শুধু তাই নয়, দিদি রাস্তায় নেমেছেন এসআইআর এর বিরুদ্ধে, সঠিকভাবে যেতে এসে। আমরা এসআইআর এর বিরুদ্ধে নই, কিন্তু যে কাজটা দীর্ঘ 1, 1.5, 2 বছর ধরে করার কথা, একটা সরকারি এত বড় জিনিস হচ্ছে, একটা মানুষের আপনি যাচাই করছেন, কেন হুট করে 2-3 মাসের মধ্যে বার্তা? সেটা ঠিক বিধানসভার আগে মানুষকে কনফিডেন্সে নিয়ে, মানুষকে সে তার যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো জোগাড় করার সময় দিয়ে, অনেক সময় নিয়ে তারা করতে পারতেন, কিন্তু তারা সেটা করলেন না। তার কারণ তাদের উদ্দেশ্যটা ছিল অন্য, বাংলার মসনদটাকে যে কোনোভাবে দখল করতে হবে। এবং সেই দখল করার ক্ষেত্রে এই যে বাংলার মানুষের মনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে রয়েছেন, সেই জায়গা থেকে সরাতে গেলে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন তাদের ভোটটাকে বাতিল করে দেওয়া, একটা নির্দিষ্ট সংখ্যায় ক্যালকুলেশন করে। আপনারা অনেকে বলবেন হয়তো যে যারা বাদ গেছে তাদের মধ্যে বিজেপি কেউ নেই। আমি আপনাদের শান্তনু ঠাকুরের কথাটাই শুধু মনে করিয়ে দেবো, যিনি বলছেন 50 লক্ষ বাংলাদেশে রোহিঙ্গা মুসলমান বাদ যদি যায়, সেক্ষেত্রে যদি 1 লক্ষ আমাদের মতুয়া সমাজের ভোট বাদ যায়, তাহলে তাদেরকে সেটা মেনে নেওয়া উচিত। অর্থাৎ ক্যালকুলেশনটা শান্তনু ঠাকুর পরিষ্কার করে দিয়েছে। অর্থাৎ ওরা ক্যালকুলেশন করেছে যে 10টা ভোট যদি বাদ দিই, তার মধ্যে হয়তো যদি দুটো তৃণমূল, বিজেপিরও বাদ যায়, 8টা যাবে তৃণমূলের, তাহলে আমার প্লাস মাইনাস করে 6টা আমার গেইন হবে। এই ক্যালকুলেশন করেই ওরা এই কাজটা করেছে। লাস্ট প্রশ্ন করবো, যে তোমার ওয়ার্ডে কতজন মানুষকে বাদ দিয়ে দেওয়া হয়েছে? আমার ওয়ার্ডে 142 জন মানুষের নাম পুরোপুরিভাবে ডিলিটেড, 244 জনের নাম আন্ডার অ্যাডজুডিকেশন, এবং সব থেকে
মানে দুঃখের ব্যাপার হচ্ছে যারা ডিলিটেড তাদের তো তাও একটা আমরা সুযোগ আছে, ফর্ম 6 তাদের আমরা ফিল আপ করাচ্ছি নতুন করে, কিন্তু যারা অ্যাডজুডিকেশনে রয়েছে তারা জানেই না তাদের নামটা থাকবে কি থাকবে না। এখন এই অ্যাডজুডিকেশনের ফয়সালা কবে বিচারপতিরা করে দেবে, তবে আদৌ তারপরে তারা আর ফর্ম 6 ফিল আপ করার সময় পাবে কিনা, আদৌ নিজেদের নাগরিক হিসাবে প্রমাণ করতে পারবে কিনা, এটাই একটা বড় কোশ্চিন চিহ্ন রয়েছে। কদিন আগে আমার জন্মদিন গেছে, আমার দলীয় কর্মীরা আমাকে একটা বই দিয়েছে রিসেন্ট, ডি নামে, ডি, তাতে আসামের এই যে ডিটেনশন ক্যাম্প নিয়ে আমরা তো অনেক কথা বলি, সত্যি কথা বলতে আজকে আমার বলতে লজ্জা নেই, এই বইটা না পড়লে ডিটেনশন ক্যাম্প কি এবং কি ভয়ানক পরিস্থিতিতে আসামের বাঙালি, হিন্দু, মুসলিম সকলে পড়েছে, সেই প্রত্যেকটা ঘটনা যখন আমি আজকে পড়ছি আমি অবাক হয়ে যাচ্ছি। কোনো ক্যাম্প ফ্যাম্প বলে আলাদা কিছু নেই, একটা মার্ডারের কয়েদি থেকে শুরু করে, মার্ডারের আসামি থেকে শুরু করে, পাগলদের সঙ্গে শুরু করে আপনাকে নিয়ে গিয়ে সেই ইয়ের মধ্যে, জেলের মধ্যে বন্দি করে দিচ্ছে। কারো 7 দিন, 10 দিন, 2 মাস, 3 মাস, কারো 1.5 বছর, 2 বছর ধরে সে ওই ট্রাইব্যুনালে সে দৌড়ে বেড়াচ্ছে, কোটি কোটি টাকা সে খরচা করছে, সুরাহা পাচ্ছে না, বা কেউ বা হয়তো সুরাহা পেয়ে সেখান থেকে সমস্ত কাগজপত্র দেখিয়ে বলছে না এ বৈধ ইন্ডিয়ান। কিন্তু এই যে তার জীবনে যে কালিটা লেগে যাচ্ছে, এই যে একটা মূল্যবান সময় চলে যাচ্ছে, এর বিরুদ্ধেই কিন্তু আমাদের লড়াইটা। সেই লড়াইটাই আজকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে করেছে, যা ভারতবর্ষের ইতিহাসে কেউ কোনোদিন ভাবতে পারেনি। এই জন্যই আজকে সারা ভারতবর্ষে আসমুদ্র হিমাচল, এই আমার কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, আসমুদ্র হিমাচল আজকে বলছে যে ভারতবর্ষের একমাত্র লড়াকু নেত্রী যদি কেউ হতে পারে, এই নরেন্দ্র মোদীর এই তানাশাহী রাজত্বের বিরুদ্ধে যদি কেউ রুখে দাঁড়াতে পারে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ করেছে, রাস্তায় দাঁড়িয়ে প্রমাণ করেছে, আজকে আবার ধর্মতলায় যে ধর্ণা মঞ্চ উনি তৈরি করেছেন সেখানে আরো একবার প্রমাণ করলেন।